গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 12th জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। আজকের প্রথম প্রশ্ন, 2024-25 বছরের জন্য ঘোষিত উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025-এ পুষ্টিমার্গ হাভেলি সঙ্গীত ঐতিহ্যের জন্য আমেদাবাদের কোন পণ্ডিতকে সম্মানিত করা হয়েছে? আচার্য শ্রী রণছোদলালজি গোস্বামীকে সম্মানিত করা হয়েছে উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025-এ পুষ্টিমার্গ হাভেলিতে সঙ্গীত ঐতিহ্যের জন্য। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সঙ্গীত নাটক একাডেমি 2024-25 বছরের জন্য উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025টা ঘোষণা করেছে, যেখানে হাভেলি সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়েছে এই শ্রী রণছোদলালজি গোস্বামীকে। এই পুরস্কারটা ভারতের পারফর্মিং আর্টসের ক্ষেত্রে 40 বছর বয়সী, মানে 40 বছরের কম বয়সী বিশিষ্ট তরুণ শিল্পীদের দেওয়া হয়। পুরস্কার হিসাবে 25,000 টাকা, একটা ফলক আর একটা অঙ্গবস্ত্রম দেওয়া হয়। অঙ্গবস্ত্রম বলতে উত্তরীয়। আচার্য শ্রী রণছোদলালজি, মানে রণছোড়লাল অ্যাকচুয়ালি বলা হয়, রণছোড়লালজি ছাড়াও গুজরাট থেকে আরও 3 জন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। গরবা শিল্পী নিশা ব্যাস, রুদ্রবীণা নির্মাতা কিশোর ভাই সোমাভাই মিস্ত্রি আর নাট্য পরিচালক কপিল দেব শুক্লা। এই পুষ্টিমার হাভেলি সঙ্গীত কি? দেখো, হাভেলি সঙ্গীত হচ্ছে মূলত গুজরাট আর রাজস্থানের মন্দির সংস্কৃতির সাথে যুক্ত একটা বিশেষ ভক্তিমূলক সঙ্গীত ধারা। এই হাভেলি সঙ্গীত ঐতিহ্যটি সাধক বল্লভাচার্য দ্বারা প্রতিষ্ঠিত পুষ্টিমার্গ সম্প্রদায়ের সাথে গভীরভাবে যুক্ত। আর শ্রী রণছোড়লালজি গোস্বামী, ইনি 32 বছর বয়সী একজন পণ্ডিত, আমেদাবাদের কালুপুরের ঐতিহাসিক গোস্বামী হাভেলির 16তম আচার্য। তিনি এ পর্যন্ত 22,000-এরও বেশি ভক্তিমূলক ভজন আর স্তোত্র রচনা করেছেন এবং 8টা বই লিখেছেন। এরপর 2026 সালে থাইল্যান্ডের দোন ইয়াংথং প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রায় 2000 বছরের পুরানো 2টি সোনার আংটি পাওয়া গেছে। এই আংটি দুটো কোন দেশের প্রাচীন সংস্কৃতির সাথে যুক্ত? ভারতের সাথে। দেখো, থাইল্যান্ডের ফাইন আর্টস ডিপার্টমেন্ট বা চারুকলা বিভাগ সে দেশের পশ্চিমাঞ্চলীয় কোতচাবুরি প্রদেশের একটা প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রায় 2000 বছরের পুরানো দুটো ভারতীয় সোনার আংটি আবিষ্কারের কথা ঘোষণা করেছে। এই আংটি দুটো থাইল্যান্ডের দোন ইয়াংথং, মানে এটা ঐতিহাসিক, এই যে স্থানটা, এটা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে। তো এই দোন ইয়াংথং নামক এই প্রত্নতাত্ত্বিক স্থান থেকে উদ্ধার করা হয়েছে এই আংটি দুটো। আর এর মধ্যে একটা সম্পূর্ণ সাধারণ বা সমতল, কিন্তু অন্য আংটিটাতে ভারতের প্রাচীন ব্রাহ্মী লিপিতে একটা লেখা খোদাই করা আছে, যেটা হচ্ছে পুষ্রাকি তাসা, যার অর্থ হচ্ছে পুষ্য নক্ষত্র দ্বারা সুরক্ষিত ব্যক্তি। আচ্ছা, জুন মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হয়েছে এবং রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস মক তোমাদের লঞ্চ হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, যেটা তোমরা টেস্ট সিরিজে পাবে 15টা সেট উইথ সলিউশন অ্যান্ড এক্সপ্লেনেশন। এছাড়া রেলওয়ের প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডির তোমরা সাবজেক্ট ওয়াইজ পুরো 101টা শিফটের উইথ সলিউশন অ্যান্ড এক্সপ্লেনেশন এটা পাবে তোমার নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে রয়েছে। বাকি অন্যান্য এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে চলছে। রেলওয়ে এসএসসির পাশাপাশি WBPSC মিসলেনিয়াস উইথ মক টেস্ট ব্যাচ, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতি উইথ মক টেস্ট, এগুলো সব কটা চলছে। এগুলোর ডেমো ক্লাসও তোমরা কোর্স সেকশনে গিয়ে দেখতে পারো। আর এই সব কিছু নিয়ে তোমাদের যদি কোনো কনসাল্ট করার দরকার থাকে, কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। নেক্সট চলে আসবো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সরকারি স্কুলগুলোর পরিকাঠামোগত মানোন্নয়ন আর আধুনিকীকরণের লক্ষ্যে মিশন কায়াকল্প চালু করেছে? এটা চালু করেছে দিল্লি। দিল্লি সরকার সরকারি স্কুলগুলোর পরিকাঠামো আর কাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে মিশন কায়াকল্প চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ক্লাসরুমগুলোকে আধুনিক করা, স্কুলের ভবন মেরামত করা, ল্যাবরেটরি বা পরীক্ষাগুলোর উন্নতি করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার টয়লেটগুলোর সংস্কার করা। এই প্রোগ্রামটা জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর, CSR উদ্যোগ, সামাজিক সংস্থা, বাজার সমিতি এবং স্থানীয় সম্প্রদায়ের যৌথ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এর বিশেষ লক্ষ্য বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু, যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডস রয়েছে, তাদের জন্য
স্কুলে যাতায়াত আর সুযোগ সুবিধা সহজ করা, আর স্কুল ক্যাম্পাসে সবুজের পরিধি মানে গ্রিন কভার বাড়ানো। এরপরে প্লাস্টিক পুনর্ব্যবহার আর টেকসই পরিবেশের লক্ষ্যে তৃতীয় গ্লোবাল কনক্লেভ অন প্লাস্টিক রিসাইক্লিং অ্যান্ড সাস্টেনেবিলিটি ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লিতে। ভারতের নতুন দিল্লিতে প্লাস্টিক পুনর্ব্যবহার আর টেকসই উন্নয়ন বিষয়ক থার্ড গ্লোবাল কনক্লেভ অন প্লাস্টিক রিসাইক্লিং অ্যান্ড সাস্টেনেবিলিটি GCPRS অনুষ্ঠিত হয়েছে। এটা 4 দিন ধরে হয়েছে। এটা আন্তর্জাতিক প্রদর্শনী এবং তার সাথে সাথে সম্মেলনও রয়েছে। নতুন দিল্লির প্রগতি ময়দানে হয়েছে, ভারত মণ্ডপমে। এইটা 2nd to 5th জুলাই হয়েছিল। যৌথভাবে এটা আয়োজন করেছে অল ইন্ডিয়া প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আর ভারত সরকারের একাধিক মন্ত্রণালয়। এই ইভেন্টটা মূলত প্লাস্টিক শিল্পের নেতৃবৃন্দ, নতুন উদ্ভাবক আর নীতি নির্ধারকদের একটা ছাদের তলায় নিয়ে এসেছে। এর মূল লক্ষ্য ছিল অত্যাধুনিক রিসাইক্লিং বা পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি প্রদর্শন করা এবং বর্জ্যমুক্ত বা সার্কুলার ইকোনমির ধারণাকে উৎসাহিত করা। এরপর ভারতের কোন শহরে দেশের প্রথম কাঁচের ছাদ বিশিষ্ট ইনডোর বোটানিক্যাল গার্ডেন তৈরি হতে চলেছে? এটা পাটনাতে তৈরি হতে চলেছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। বিহারের পাটনাতে হচ্ছে ভারতের প্রথম ইনডোর বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনটা একটা সম্পূর্ণ কাঁচের ছাদের মানে গ্লাস রুপের নিচে তৈরি হবে। দুর্লভ আর বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের জন্য এখানে অত্যাধুনিক ক্লাইমেট কন্ট্রোল ইকোসিস্টেম বা জলবায়ু নিয়ন্ত্রিত পরিবেশ ব্যবস্থা থাকবে। এই বিশেষ পর্যটন আর পরিবেশ কেন্দ্রটা পাটনার বিখ্যাত জেপি গঙ্গা পথের কাছাকাছি এলাকাতে হচ্ছে। এরপরে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর 27তম সদস্য দেশ হিসাবে কোন দেশ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে? বাংলাদেশ। বিগ ক্যাট অ্যালায়েন্সের মধ্যে দেখো আমাদের কী কী পড়ে। বিগ ক্যাট কাদের বলা হয়? জাগুয়ার, স্নো লেপার্ড, চিতা, টাইগার, লায়ন, লেপার্ড আর পুমা। ওকে, তো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের 27তম সদস্য দেশ হিসেবে যোগদান করেছে। এই আন্তর্জাতিক জোটের প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করা, পারস্পরিক জ্ঞান আদান প্রদান আর বিগ ক্যাট আর তাদের বাস্তুতন্ত্র বা বাসস্থানের সুরক্ষাকে সুসংহত করা। এই জোটটা মূলত বিশ্বের প্রধান 7টা বিগ ক্যাট প্রজাতি বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, চিতা আর জাগুয়ার এবং পুমার সংরক্ষণে কাজ করে। এই চুক্তিভিত্তিক আন্তর্জাতিক জোটটা 2023 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হয়েছিল এবং এর সদর দপ্তর ভারতে রয়েছে। বিগ ক্যাট অ্যালায়েন্স দেখো এখানে মানে বিশ্বে মোট 95টা বিগ ক্যাট রেঞ্জ কান্ট্রি রয়েছে, যেসব দেশে এই 7টা প্রজাতির মানে ক্যাটই রয়েছে আর কি, প্রাকৃতিকভাবে বাস করে। এই 95টা দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্তির পর 27টা দেশ পূর্ণাঙ্গ সদস্য আর 5টা দেশ পর্যবেক্ষক মানে অবজারভার হিসেবে এই জোটে রয়েছে। রাশিয়া, কম্বোডিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, আর্মেনিয়া, ইথিওপিয়া, মঙ্গোলিয়া, রুয়ান্ডা, অ্যাঙ্গোলা, মায়ানমার এবং সৌদি আরব এই জোটের অন্যতম প্রধান সদস্য। এরপর আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস কোন রাজ্যে 2500 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি মিসাইল উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? মধ্যপ্রদেশ। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস মধ্যপ্রদেশে একটা 2500 কোটি টাকার বিশাল মিসাইল আর ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য শিলান্যাস করেছে। 5ই জুলাই 2026 তারিখে এটা স্থাপন করা হয়। এটা মাঝারি আর দূরপাল্লার একটা ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ক্ষেপণাস্ত্র ইকোসিস্টেম। এই অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বা কেন্দ্রটা মধ্যপ্রদেশের শিবপুরি জেলার পালি নামক স্থানে তৈরি হচ্ছে। এরপরে নতুন দিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সমবায় ক্ষেত্রের প্রসারে কোন নতুন কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছেন? সমবায় জীবন বীমা কোম্পানি। ঠিক আছে, 2026 6 জুলাই নতুন দিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়েছে 6 জুলাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র আর সমবায় মন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। নতুন জীবন বীমা সংস্থা মানে সমবায় ক্ষেত্রকে আরও প্রসারিত করতে ভারত সরকার একটা নতুন সমবায় জীবন বীমা কোম্পানি কোঅপারেটিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে। অনুষ্ঠানটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধ ভিশনের সাথে সংগতি রেখে আয়োজিত হয়েছিল। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যৌথভাবে দিল্লির পরিবেশ রক্ষায়
কোন মেগা বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেছেন? মিশন 70 লাখ বৃক্ষরোপণ। ঠিক আছে? দিল্লিতে 70 লক্ষ গাছ লাগানোর একটা কর্মসূচি শুরু করেছে তারা। মিশন 70 লাখ বৃক্ষরোপণ অভিযান, আর একটা হচ্ছে দিল্লি রিচ পুনরুজ্জীবন অভিযান। এই দুটো মূল অভিযান শুরু হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে? এই বৃক্ষরোপণ ড্রাইভটা দিল্লির গ্রিন অ্যাকশন প্ল্যান 2026-27 অংশ। অন্যদিকে রিচ পুনরুজ্জীবন পরিকল্পনাটা দিল্লির প্রথম বৈজ্ঞানিক ওয়ার্কিং প্ল্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ইকো রেস্টোরেশন প্ল্যানের অধীনে 4 বছরে 6,303.55 হেক্টর এলাকা জুড়ে 1 কোটিরও বেশি স্থানীয় প্রজাতির চারা রোপণ করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য গ্রিন ড্রাইভ পোর্টাল চালু করা হয়েছে। এরপরে কোন নদী প্রকল্পের পেমেন্ট বিবাদ মেটাতে মধ্যপ্রদেশ, গুজরাট আর রাজস্থান এবং মহারাষ্ট্র, এই 4 রাজ্য একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে? নর্মদা প্রকল্প। ভারতের 4টে রাজ্য মানে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান আর মহারাষ্ট্র নর্মদা প্রকল্প সংক্রান্ত দীর্ঘদিন ধরে চলা পেমেন্ট বিবাদের নিষ্পত্তির জন্য এই চুক্তি স্বাক্ষর করেছে। 7 জুলাই 2026 নতুন দিল্লিতে এই নিষ্পত্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি মূলত সর্দার সরোবর প্রকল্প এবং ইন্দিরা সাগর প্রকল্পর খরচ ভাগাভাগি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে। এই চুক্তি অনুযায়ী মহারাষ্ট্রের বিরুদ্ধে থাকা 2000 থেকে 3000 কোটি দাবি মকুব করা হয়েছে এবং রাজ্যটা মাত্র 27 কোটি পরিশোধ করবে। নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল, যেটা আন্তঃরাজ্য জল বিরোধী আইন 1956 অধীনে নর্মদা নদীর জল বন্টন আর প্রকল্প নির্মাণের বাধ্যবাধকতা মীমাংসার জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। সর্দার সরোবর প্রকল্প এটা গুজরাটে নর্মদা নদীর উপর অবস্থিত একটা প্রধান বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। ইন্দিরা সাগর প্রকল্প মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর অবস্থিত বিশাল জলাধারার জলবিদ্যুৎ প্রকল্প। এরপরে কর্ণাটকের কালাবুর্গির শরণ বাসাভা বিশ্ববিদ্যালয় কোন দেশের ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটি অফ হো চি মিন সিটির সাথে 5 বছরের জন্য একটা শিক্ষাগত চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? ভিয়েতনাম। কর্ণাটকের কালাবুর্গির শরণ বাসভা বিশ্ববিদ্যালয় এবং ভিয়েতনামের ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটি অফ হো চি মিন সিটি একটা 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা, যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থীদের আদান প্রদান আর বৈজ্ঞানিক আর সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। এই আন্তর্জাতিক কোলাবোরেশন বা সহযোগিতাটা প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এবং ম্যানেজমেন্ট স্টাডিজের উপর ফোকাস করবে। 2026-27 শিক্ষাবর্ষে পাঞ্জাব সরকার কর্তৃক চালু করা তফসিলি জাতি ছাত্রদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যোজনায় আবেদনের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত টাকা নির্দিষ্ট করা হয়েছে? 2,50,000 কোটি তোমার টাকা। ঠিক আছে? মানে পাঞ্জাব সরকার তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য এই 2026-27 শিক্ষাবর্ষের পোস্ট ম্যাজিক স্কলারশিপটা চালু করেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো এখানে 2,50,000 টাকার নিচে হতে হবে পারিবারিক আয়, তারপরে এই যোজনার আওতায় যাওয়া যাবে। এরপরে কোন বিখ্যাত এআই স্টার্ট আপ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি V4 Pro এবং V4 Flash নামক দুটো নতুন এআই মডেল বাজারে ছেড়েছে? ডিপসিক। ডিপসিক চীনের হাংঝাও ভিত্তিক একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট আপ। 2026 সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী বিদেশি সেমিকন্ডাক্টর প্রযুক্তির উপর নির্ভরতা কমাতে ডিপসিক নিজস্ব কাস্টম এআই চিপ তৈরির কাজ শুরু করেছে, যেটা মূলত ইনফারেন্স ওয়ার্কলোডের জন্য ডিজাইন করা হয়েছে। 2026 সালের এপ্রিল মাসের ডিপসিক তাদের নতুন এআই মডেল V4 Pro আর V4 Flash রিলিজ বা প্রকাশ করেছে। আর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেস তদন্ত কমিটির প্রতিবেদন রচনা করেছিলেন মহাত্মা গান্ধী, আর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, তামিলনাড়ুর বিখ্যাত ফসল কাটার উৎসব পোঙ্গল এর সময় কোন ঐতিহ্যবাহী ষাঁড় নিয়ন্ত্রণ খেলাটা আয়োজিত হয়? আর আরব সাগরের রানী বা কুইন অব দ্য অ্যারাবিয়ান সি ভারতের কোন বিখ্যাত বন্দর শহরকে বলা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 জুলাইয়ে কোয়েশ্চেন্স কী ছিল? ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের শিক্ষার সমান অধিকার আর প্রসার নিশ্চিত করতে কোন নতুন যোজনা বা স্কিম চালু করেছেন?
জ্ঞানোদয় শিক্ষায় সমৃদ্ধি যোজনা। কাকে উত্তর কোরিয়ায় ভারতের পরবর্তী নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঞ্জীব জৈন। অন্ধ্রপ্রদেশ সরকার তাদের ডোক্কা সীতাম্মা মিড ডে মিল যোজনার অধীনে সাধারণ চিক্কির বদলে কোন নতুন পুষ্টিকর উপাদানযুক্ত চিক্কি চালু করেছে? পিনাট মিলেট জ্যাগরি চিক্কি। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্সে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছেন? কীর্তি বর্ধন সিং। চীন 1982 সালের পর প্রথমবার কোন অঞ্চলে সফলভাবে সাবমেরিন উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে? দক্ষিণ প্রশান্ত মহাসাগর। উত্তরপ্রদেশ ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত নতুন স্টার্টআপ নীতির অধীনে প্রাথমিক পুঁজি সহায়তার জন্য কত কোটি টাকার স্টার্টআপ ফান্ড তৈরি করা হয়েছে? 1000 কোটি টাকা। কোন উত্তর পূর্ব ভারতীয় রাজ্য তাদের সমস্ত সরকারি বেসরকারি স্কুল এবং স্বীকৃত মাদ্রাসায় বন্দে মাতরম আর জনগণমন বাধ্যতামূলক করেছে? ত্রিপুরা। কে ভারতের 97তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? হর্ষবর্ধন জিবি। মিজোরাম ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা নিচের কোন বিশ্ববিখ্যাত বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চলের মধ্যে অবস্থিত? ইন্দো বর্মা। কর্ণাটক সরকার গ্লোবাল ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য মহীশূর আর লাক্কুন্ডির পাশাপাশি আর কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের কাছে সুপারিশ করেছে? হাম্পি। অরুণাচল প্রদেশের বন্যা কবলিত লোয়ার সিয়াং জেলায় ত্রাণ পৌঁছাতে কোন এয়ারলাইন্সের MI-172 হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে? স্কাইওয়ান এয়ারওয়েজ। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।